আজকের ঘটনাটি আরামবাগ থেকে আমাদের একটি সাধক লিখে পাঠিয়েছেন। তিনি একটি সাধনা করতে গিয়ে যে ঘটনার সম্মুখীন হন সেগুলি এর মধ্যে আছে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তিনি একটি অপ্সরার সাধনা করেন, যার ফলে তার জীবনে কি কি ঘটে এবং তিনি সাধনায় বসে কি কি অনুভব করেন সেগুলি এখানে আছে। আশা করি আজকের সত্যবতী ঘটনাটি একটু অন্য রকমের হওয়ায় আপনাদের কোনো অসুবিধা হয়নি। তবে শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ছোট থেকেই অভাবে বড় হয়েছি। টাকা পয়সার অভাব, ভালোবাসার অভাব, আর এদিকে সম্মানের অভাব। যদি টাকা পয়সা থাকে আপনার কাছে, তবে আপনি সমস্ত কিছু কিনে নিতে পারেন। ঠিক এই ভাবনাটি ছিল আমার মনের ভেতরে, কিন্তু সেই ভাবনাটা যে কতটা ভুল সেটা আমি পরবর্তীকালে জানতে পারি। আমার বয়স যখন 16-17 হবে, তখন আমি একটা সাধকের দর্শন পাই। তিনি গঙ্গার ঘাটে বসে থাকতেন। আমি প্রায় সেখানে চলে যেতাম, কারণ সেখানে আমার মামার বাড়ি ছিল এবং সেখানে মামার বাড়ি যাওয়ায় আমি ওই সাধকটিকে প্রায়ই দেখতে পেতাম। সেই গঙ্গার ঘাটে বসে তিনি ও তাদের সাঙ্গপাঙ্গরা বিভিন্ন রকমের নেশাদ্রব্য দ্বারা নেশাকৃত হয়ে থাকতেন। আমি তাদেরকে কিছুটা ভয়ও খেতাম, কিন্তু তাদের কাছেও যেতাম। আসলে সাধক ব্যক্তিদের আমার কেন জানি না কেমন কেমন টাঙানো অনুভব হয়। একদিন তার সাথে কথাও হয়েছে আমার। তিনি একদিন আমাকে ডাকলেন। তিনি বললেন, কি রে বেটা, অতই ভাবছিস ওই মেয়েটার ব্যাপারে? না, অত ভাবিস না। টাকা পয়সা হলে সব আপন হয়ে যায়। ছোট থেকে এত অভাবে বড় হয়েছিস, এখনো পর্যন্ত অভাব মেটেনি কোনো কিছু। দরকার টাকা পয়সা? কি হ্যাঁ তো নাকি? আমি ভয়ে ভয়ে তার চোখের দিকে তাকালাম। তার চোখগুলি নেশায় লাল হয়ে উঠেছে। আমি ভয়ার্ত কণ্ঠে তাকে বললাম, আগে হ্যাঁ হ্যাঁ। তিনি আরও বললেন, তবে একটা কথা বলি, তুই যে এই মেয়েটার পেছনে লেগে আছিস, তা আমি যদি শুধু ওই মেয়েটাকেই নয়, পৃথিবীর যে কোনো মেয়েরই ভালোবাসার সুখ তোকে দিতে পারি, তবে তুই কি দিবি রে বেটা? আমি তার সামনে হাত জড়ো করে ফেললাম। আমি তাকে বললাম, আগে বাবা, আমার অন্য কিছু চাই না, শুধু ওই মেয়েটিকে নিয়ে আমি সুখে শান্তিতে বাস করতে চাই। জীবনে যা কিছু অভাব অনটন ঘটেছে তার সমস্ত কিছু ভুলে যাব। কিন্তু তিনি বললেন, আরে রূপ বেটা, যেটা ভাবছিস তার থেকেও বেশি পাবি। চিন্তা করিস না, আমি তোর কাছ থেকে কিচ্ছু নেব না। শুধু আমি যেটা বলছি সেটাকেই তোকে করতে হবে। বাস, বেশি দিন নয়, 21 দিন আমাকে দিতে হবে। তারপর তোর জীবন যাবে পাল্টে। তুই
ভিখারি থেকে হয়ে যাবি রাজা। ভালো করে ভেবে দেখ, এমন সুযোগ কিন্তু জীবনে আর আসবে না। আমি অত কিছু না ভেবে তাকে হ্যাঁ করে দিলাম। তার কথা মতো আমি তার হাতে একটি হরিতকি দিয়ে তার কাছে বসে কানে কানে তার দেওয়া মন্ত্রটি নিলাম। তারপর তার কথা মতো আমি প্রত্যেক শুক্রবারই বেরিয়ে পড়তাম রাত্রেবেলা মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন শ্মশানে গিয়ে সাধুর কথা মতো ক্রিয়াটি করতাম আর সেই মন্ত্র জপ করতাম। রীতিমতো তিনি আমাকে তার শিষ্য বানিয়ে নিয়েছিলেন। সাধনায় বসে প্রায় 15 দিন হয়ে গেছে। এর মধ্যে আমার তেমন কিছু অনুভব হয়নি, আর মনেও হবেও না। সাধু নেশার ঘোরে আমাকে কি না কি বলে দিল, আর আমিও নেচে উঠলাম। দেখা যাক। আর আজকের দিনটাই শেষ দিন, কাল থেকে আর আসবো না। এইসব মন্ত্র জপ করতে করতে ভাবছি, এমন সময় পেছন দিকে একটা বাচ্চা ছেলের কাঁদার আওয়াজ ভেসে উঠল। আমি আশপাশটা ভালো করে লক্ষ্য করলাম। যেহেতু এটা শ্মশান, তাই এই মাঝরাতে নিশ্চয়ই কোনো বাচ্চা ছেলে আসবে না। আমি মন্ত্র জপ চালিয়ে গেলাম, পিছন ফিরলাম। আওয়াজটা পিছন দিক দিয়েই আসছে। পিছনে তাকিয়ে দেখি একটা কালো পাড়া ছায়া মূর্তি একটা বাচ্চা সদ্যজাত শিশুর মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য, চোখে দেখা যায় না। সাধুজির বলা কথাগুলো মনে করতেই চোখ বুজে আবার মন্ত্র জপ করতে শুরু করলাম। তিনি বলেছিলেন, এইসব অভিজ্ঞতা হতেই পারে। এইভাবে সেই কালো ছায়াটি একই জায়গায় 5 দিন ধরে বিভিন্ন রকমের উৎপাত শুরু করেছিল, এবং সেই ছায়াটি প্রতিদিন একটি সদ্যজাত শিশুকে এনে ওইখানে একইভাবে খেত। সেই জিনিস থেকে আমি আর কোনোদিনই চোখ খুলতাম না। শুধু তাই নয়, সেই শিশুটাকে খেয়ে অট্টহাসি হাসত, এবং সেই জায়গাটি চারিদিকে তার হাসির আওয়াজে কাঁপত। এইভাবে 21 নম্বর দিন এলো। সময় এলো আমার হোম করার। হোমে বসেছি, এমন সময় চারিদিকে ঝড় উঠেছিল এবং নানান রকমের ভূত প্রেতদের উপদ্রব বেড়েছিল। সেসব কথা আর থাক। যজ্ঞের শেষে দর্শন হলো একটি সুন্দর নারী মূর্তির। তিনি আমাকে কিছু কথা দেন যে তিনি সবসময় আমার সাথে থাকবেন, আমার সাথে সবসময় কথাও বলবেন, আমার যা কিছু দরকার সমস্ত কিছু তিনি প্রয়োজন মেটাবেন, এমনকি টাকা ধন সম্পত্তিতে আমায় ভরিয়ে তুলবেন। তবে প্রতিজ্ঞার শর্ত এটাই ছিল যে আমি তাকে মা রূপে, বোন রূপে এবং ভার্যা রূপে গ্রহণ করতে পাবো। এর মধ্যে একটি রূপে আমাকে গ্রহণ করতে হবে, এবং তিনি যা চাইবেন আমাকে সেটি পূরণ করতে হবে, এবং সময় সময়ে তাকে ভোগ অর্পণ দিতে হবে। এই ভোগের মধ্যে ছিল যে কোনো প্রাণীর একটু রক্ত এবং তার সাথে মদ। আমি যথারীতি তাকে ভার্যারূপেই গ্রহণ করি। আমাকে সাধুজি বলেছিলেন মাতৃরূপে
নইলে সে যদি বলে বোন রূপে, তবে তাকে বোন রূপে কিংবা মা রূপেই গ্রহণ করবি। কিন্তু আমি এখানে ভার্য রূপে গ্রহণ করে ফেলি, যার ফলে আমার জীবনে সবথেকে বড় ভুল সিদ্ধান্তটাই নিয়ে ফেলি। আসলে তখন আমার বয়সটাও ছিল সেই রকম। যাকগে, পরের দিন সকালে বাড়ি পৌঁছে প্রথমে হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। ভোরের দিক ছিল, তাই চট করে কেউ ওঠে নাই। ঘুমিয়েছিলাম প্রায় বেলা 11টা পর্যন্ত। স্বপ্নে দেখি আমি যে মেয়েটিকে ভালোবাসতাম, সেই মেয়েটি একই বিছানায় আমার সাথে সঙ্গম করছে। আমিও সেই আনন্দে তার সাথে পরিতৃপ্তি লাভ করছি। হঠাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমি স্বপ্ন দেখছিলাম। আসলে এটা স্বপ্ন নয়, সে এসেছিল এবং সে তার কাজ করছে। সেদিন ছিল বুধবার। আমি যথারীতি নিজের কাজকর্ম করছি। হঠাৎ সন্ধ্যের দিক করে আমার কানে সে যেন ফিসফিস করে একটি কথা বলল। কথাটি হলো এই, যে আমি যেন সন্ধ্যে 7টার মধ্যে গিয়ে একটি নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটি সে বলে ওই সংখ্যাটির লটারিটি তার কাছ থেকে কিনে নিই, কারণ সেই লটারিতে টাকা পাওয়া যাবে। লটারিটির সেকেন্ড প্রাইজ ছিল 50,000 টাকা। আমি সেটি কিনে পরের দিনকে লটারির টিকিট দেখিয়ে টাকাগুলো নিয়ে চলে আসি। এই শুরু হলো আমার টাকা পাওয়া। জীবন পাল্টাতে লাগলো। যা ছিল না জীবনে তাই এলো। সমস্ত কিছু সুখ, কোনো কিছু ত্রুটি নেই। শুধু একটি অবিশ্বাস্য ঘটনা ঘটছে, সেটি হলো মা যখনই আমার কাছাকাছি আসছে, তখনই দেখছি মা হোঁচট খেয়ে পড়ছে, নইলে মাথা ঘুরে পড়ছে। আবার শুধু পড়ছেই না, তার সাথে রক্তও বেরোচ্ছে কিছুটা। কিছু না কিছু করে ঠিক রক্তটা ঠিক বেরোচ্ছে। আমি তাই মায়ের কাছ থেকে একটু দূরে দূরেই থাকতে শুরু করলাম। রাত হলেই আমার যেন সুখ ভোগ বেড়ে যেত। দিনের বেলা রাস্তা দিয়ে যত রকমের মেয়ে দেখতাম, সেগুলি সেই রাতে একই রূপ নিয়ে অপ্সরা আসতেন এবং আমার সাথে সেই রূপ ধরে সঙ্গম করতেন। একবার, দুবার, 3বার আমি লক্ষ্য করিনি এতদিন। হঠাৎ মা সকালবেলায় আমার দেখে বলছে, বাবু তুই কেমন রোগা হয়ে যাচ্ছিস, একটু খা বাবা। আমি আয়নায় নিজেকে দেখে চিনতেই পারলাম না। এই সেই আমি, কেমন যেন অর্ধেক হয়ে গেছি। হঠাৎ সে কানের কাছে এসে বলল, ভোগ চাই, ভোগ, সামনে অমাবস্যা। আমি সকাল থেকে তৈরি হয়ে গেলাম, একটি পাঁটা আর 2-3 বোতল মদ নিয়ে। গোয়ালেতে ছাগলটিকে বেঁধে গেছিলাম। কাউকে কিছু জানাইনি যে আমি এইসব ব্যবস্থা করেছি। রাত্রেবেলা মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে গেল, চুপচাপ পাঁচিল ডেঙ্গে চলে গেলাম শ্মশানে। সেই ছাগলটিকে মুখ বন্ধ করে দিয়েছিলাম যাতে সে চেঁচাতে না পারে। ছাগলটি ও মদের বোতল নিয়ে শ্মশানে চলে গেলাম।
সেই ছাগলটিকে গাছের গোড়ায় খুঁটিতে বেঁধে দিলাম এবং সেখানে মদটিকে কয়েকটি পাত্রে ঢেলে আর পেছন ফিরে তাকালাম না। সে ছাগলটি খুব চেল্লাচ্ছিল। যেহেতু তার মুখ খুলে দিয়েছিলাম ফেরার পথে, তাই সে হয়তো তাকে দেখতে পেয়েছে এবং তাকে দেখেই তার আর্তনাদ। যথারীতি আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম বাড়িতে চলে এসে রাত্রে যখন আবার ঘুমিয়ে পড়লাম, তখন অপ্সরা এক সুন্দর নারী মূর্তির রূপ ধরে আমার কাছে এসেছিল। তার মুখ দেখে বুঝলাম আজকে সে পরিতৃপ্তি পেয়েছে। আজকে সে আমার সাথে হিংস্রভাবে সঙ্গম করলো, যার ফলে আমার আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। সারাটা দিন সেই বিছানাতেই শুয়ে থাকলাম। সন্ধেবেলা আবার সেই যথারীতি তার কাজ মতো কিছু টাকা বালিশের তলায় দিয়ে গেছিল এবং আমাকে লটারির টিকিটের নাম্বারটাও বলে গেছিল। লোকে বলে ঠাকুর দেবতা টাকা পয়সা দেয় নাকি, কিন্তু দেয়, অপ্সরা দেয়, যক্ষিণী দেয়। আমি তার সাক্ষী। সেই টিকিটটি কিনে আমি পরের দিন সকালে তার কাছে গেলাম। দেখলাম ফার্স্ট প্রাইজ এসছে 1 কোটি টাকা। বাস, এটি ছিল আমার জীবনের শুরু, যেখান থেকে আমি আজকে কোটি টাকার মালিক। এইভাবেই আরও 2-3 মাস চলে গেল। সেই পিশাচিনী, হ্যাঁ পিশাচিনী, কারণ সে আমাকে আর জীবিত রাখবে না। আমার শরীর আরও শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন হাড়ের ওপরে শুধু চামড়াগুলো লেগে আছে কোনো রকমে। কিন্তু আমার যা টাকা পয়সা তৈরি হয়েছে, সে টাকা পয়সা আমার লাগবে না। হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এইভাবেই আরও 2 মাস চলে গেল। সবাই জানে আমার ভাগ্যের জোরে আমি আজকে এত টাকার মালিক হয়েছি। যদি হিসাব করে বলতে হয় আমি কত টাকা রোজগার করেছিলাম সেখান থেকে, তাহলে বলি আমি নয় করে 7 থেকে 8 কোটি টাকা জুয়ো থেকেই পেয়েছিলাম এবং লটারি থেকে 3 কোটি টাকা। আমার শরীরের অবস্থা দেখে বাড়ির লোকে, বিশেষ করে মা, আমায় জোর করে একটি গুণিনের কাছে নিয়ে গেল। সেই গুণিনের কাছে যাওয়ার আগেই আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রাস্তায় বাগানো, সেটাও বাগানো হলো না। আবার ফিরে যাকে তাই বাড়িতে চলে এলাম। কিন্তু সেদিন রাত্রে আমার ওপর দিয়ে যে ঝড়টা